নমস্কার, নান্দনিক ভোকাল কোচ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গান নিয়ে সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজ। প্রথম পর্বের বিষয় ছিল সঙ্গীত কি কাকে বলে, সেটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি। বিভিন্ন তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি খুব সহজবোধ্যভাবে সঙ্গীত বিষয়টি সম্পর্কে বিভিন্ন মানুষজন কি বলে গেছেন, বিভিন্ন তথ্য কি বলছে এবং আমার ব্যক্তিগত মতামত অবশ্য খানিকটা দিয়ে একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার। আজকের পর্বের বিষয়টি স্বর, আগেই বললাম। তো স্বর কি কাকে বলে, স্বর কটি, স্বর কি স্বর নাকি সুর, স্বর কি 7টি 12টি নাকি 22টি? চলুন, এরকম নানান ধরনের তথ্য দিয়ে একটি এপিসোড সাজানোর চেষ্টা করেছি আজ। শুরু করার আগে যেটা বলার সেটা হলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, তাতে আমাদের সমস্ত নতুন যে এপিসোডগুলি আসবে তার তথ্য আপনারা সহজেই পেয়ে যাবেন। স্বর বিষয়টি সম্পর্কে জানতে গেলে প্রথমেই যে প্রশ্নটি আমাদের মনে আসে সেটি হলো, স্বর কাকে বলে? সংসদের বাংলা অভিধানে বলা হয়েছে, স্বর অর্থে কণ্ঠধ্বনি অথবা সঙ্গীতের সুর অথবা শব্দ, কলস্বরে ইত্যাদিকেই স্বর বলতে বোঝানো হয়। আমরা এখানে সাংগীতিক অর্থে স্বর বলতে সঙ্গীতের সুরকেই বলবো, কারণ কণ্ঠধ্বনি তো সুরহীন হতে পারে। দামোদর মিশ্র তার সঙ্গীত দর্পণ গ্রন্থে বলছেন, স্বয়ং যো রাজতে নাদ সা স্বর পরকীর্তিতা, অর্থাৎ সঙ্গীতে রাগরূপ ও তার আনুষঙ্গিক অলঙ্কারকে প্রকাশ করার উপযোগী যে শব্দ, সেই শব্দকেই আমরা স্বর বলবো। এবার আমরা প্রত্যেকে জানি 7টি স্বর, সা রে গা মা পা ধা নি সা। কিন্তু যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে দেখতে পাবো স্বরের প্রকৃতপক্ষে 2টি ভাগ হয়। একটি হলো শুদ্ধ বা প্রাকৃত স্বর, অপরটি বিকৃত স্বর। এখন শুদ্ধ স্বরের আবার 2টি ভাগ হয়, একটি হলো চলস্বর, অপরটি হলো অচল স্বর। চলস্বর অর্থে যেগুলো একটি স্থান থেকে অপর স্থানে পরিবর্তিত হতে পারে, যেমন রে, গা, মা, ধা, নি, এই 5টি স্বরের স্থান পরিবর্তন হয়। সে উদাহরণে আমরা পরে যাচ্ছি। কিন্তু সা এবং পা, এই 2টি স্বর একই রকম থাকে, সা পা। এবার রে, গা, মা, ধা, নি, এগুলিকে চলস্বর বলা হয়, তার কারণ রে, গা, ধা, নি এই 4টি স্বরের কোমল রূপ এবং মা এই স্বরটির তীব্র রূপ বর্তমান। কীরকম? সা রে, এটি শুদ্ধ রে। সা রে, এটি কোমল রে। সা রে গা, এটি শুদ্ধ গা। সা রে গা, এটি কোমল গা। সা রে গা মা, এটি শুদ্ধ মা। সা রে গা মা, এটি তীব্র মা। সা রে গা মা পা ধা, এটি শুদ্ধ ধা। সা রে গা মা পা ধা, এটি কোমল ধা। সা রে গা মা পা ধা নি, এটি শুদ্ধ নি। সা রে গা মা পা ধা নি, এটি কোমল নি। তাই রে, গা, মা, ধা, নি এই 5টি স্বর চলস্বর। এই 5টি স্বরের আবার বিকৃত রূপও পাওয়া যায়। তাই বিকৃত স্বর বলতে কোমল রে, কোমল গা, কড়িমা বা তীব্র মা, কোমল ধা এবং কোমল নিকে বোঝায়। এখন প্রশ্ন হলো, রে, গা, ধা, নি এই 4টি স্বরের
কোমল রূপ কেন বলা হয় এবং মা এই স্বরটির তীব্র রূপ কেন বলা হয়। একটি উদাহরণ দিয়ে বোঝাই। সারে সারে, প্রথমে যেটি গাইলাম সেটি শুদ্ধ রে, পরবর্তীটি কোমল রে, রে রে। তো এটি সেমিনোট অর্থাৎ অর্ধপর্দা নিচে। একইভাবে গা, ধা ও নিয়ের কোমল রূপগুলিও সেমিনোট বা অর্ধপর্দা নিচে থাকে, তাই এগুলিকে কোমল রূপে বা সফটওয়্যার ভার্সন রূপে বলা হয়। কিন্তু মায়ের ক্ষেত্রে সারে গা মা, সারে গা মা, এক্ষেত্রে তীব্র মা বা কড়ি মা অর্ধপর্দা বা সেমিনোট ওপরে থাকে, ফলে সেটিকে তীব্র বা কড়ি রূপে বলা হয়ে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি মোট স্বরের সংখ্যা 12টি, 7টি শুদ্ধ স্বর, 5টি বিকৃত স্বর। এবার এই 7টি স্বরের শুদ্ধ নাম আছে, যা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। চলুন একবার মনে করে নেওয়া যাক। সাকে বলা হয় সরোজ, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম, ধা ধৈবত, নি নিষাদ। এবার প্রশ্ন হলো, সাকে সা এরকম কেন শুনতে, বা রেকে রে এরকমই কেন শুনতে, অন্যরকম কেন শুনতে নয়? এটি বেশ তাত্ত্বিক, গভীর এবং গবেষণাযোগ্য বিষয়। আমরা অত গভীরে না গিয়ে সহজ একটা প্রশ্ন করতেই পারি যে এই সুরগুলো কোথা থেকে এলো, বা এই সুরগুলোর জন্ম কোথা থেকে। এর জন্য আমরা যদি অথর্ববেদীয় মান্ডুকি শিক্ষার দিকে আলোকপাত করি, দেখব সেখানে বলা হয়েছে ষড়জে বদতি ময়ূরো গাব রম্ভন্তি চর্ষভে আজ বদন্তি গান্ধারে ক্রৌঞ্চ নাদস্তু মধ্যমে পুষ্প সাধারণ কালে কোকিল পঞ্চম স্বরে অশ্বস্তু ধৈবত প্রাহ কুঞ্জরস্তু নিষাদ বাণ। অর্থাৎ ময়ূরের স্বর থেকে সা, ষাঁড় বা বৃষর স্বর থেকে রে, অজ বা ছাগের স্বর থেকে গা, ক্রৌঞ্চ অর্থাৎ সারস বা বকের স্বর থেকে মধ্যম বা মা, কোকিলের স্বর থেকে পঞ্চম, অশ্বের স্বর থেকে ধৈবত এবং হাতির স্বর থেকে নিষাদ বা নি স্বরটির উৎপত্তি। শক্তিচক্র শুনেছেন তো? অনেকেই জানেন, চর্চাও করেন। আমাদের শরীরে এই যে 7টি শক্তিচক্র, প্রত্যেকটি শক্তিচক্রের একটি করে স্বর নিযুক্ত করা আছে বলে শাস্ত্রে বলা হয়। শক্তিচক্রগুলো কি কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এবার প্রত্যেকটি শক্তিচক্র আমাদের শরীরের যে অন্তঃক্ষরা অনাল গ্রন্থি তার সাথে সংযুক্ত। এটি আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। যেমন মূলাধার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে, স্বাধিষ্ঠান গোনাডসের সাথে, মণিপুর প্যানক্রিয়াসের সাথে, অনাহত থাইমাসের সাথে, বিশুদ্ধ থাইরয়েডের সাথে, আজ্ঞা পিটুইটারি গ্ল্যান্ডের সাথে এবং সহস্রার পেনিয়াল গ্ল্যান্ডের সাথে। এবার প্রত্যেকটি চক্র যদি এক একটি স্বরের সাথে নিযুক্ত হয় এবং প্রত্যেকটি চক্রের যদি নির্দিষ্ট অন্তঃক্ষরা অনাল গ্রন্থি থেকে থাকে, তাহলে প্রত্যেকটি স্বর সেদিক থেকে দেখতে গেলে সরাসরিভাবে আমাদের শরীরের অনাল গ্রন্থিগুলির সাথে যুক্ত। যেমন মূলাধার চক্রটির স্বর হল সরোজ বা সা, এটি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত। স্বাধিষ্ঠানের স্বর হল ঋষভ বা রে, এটি গোনাডসের সাথে সম্পর্কিত। মণিপুর চক্রটির সম্পর্কিত স্বর হল গা বা গান্ধার, এটি সরাসরি প্যানক্রিয়াস গ্ল্যান্ডের সাথে সংযুক্ত।
অনাহত এই চক্রের স্বর হলো মধ্যম বা মা, যেটি থাইমাস গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত। বিশুদ্ধ এই চক্রের স্বর হলো পঞ্চম বা পা, এটি থাইরয়েড গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত। আজ্ঞা এই চক্রের স্বর হলো ধা, যেটি পিটুইটারি গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত। এবং সর্বশেষ সহস্রার এই চক্রটির স্বর হলো নিষাদ বা নি, এটি পেনিয়াল গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত বলে মানা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে প্রত্যেকটি স্বর যেমন তন্ত্রমতে আমাদের শরীরের চক্রের সাথে যুক্ত, সেরকম অন্তঃক্ষরা অনাল গ্রন্থির সাথেও যুক্ত। বিশদে চর্চার বিষয়তে এই ক্ষেত্রটিকে মিউজিক থেরাপি এই বিষয়তে কিন্তু কাজে লাগানো হয়ে থাকে। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আজকের এই এপিসোডটি দেখার জন্য। চ্যানেলটি আবার বলছি, সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে, যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে শেয়ার করুন যারা গান বাজনা ভালোবাসেন তাদের মধ্যে। এবং যে তথ্যগুলি দিয়ে এই এপিসোডটি সাজানোর চেষ্টা করেছি সেই সংক্রান্ত যদি কোনো কথাবার্তা বলার থাকে বা কিছু জানানোর থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আমার নিজের কন্ট্যাক্ট নম্বর এপিসোডের যে নাম তার নিচে দেওয়া থাকছে, সেখান থেকেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সোজাসুজি কথা হবে। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।